লড়াই করো, আমরা তোমার সাথে আছি। কলকাতার রাজপথ, ঔদ্ধত্যের সুউচ্চ মিনার থেকে ছিটকে আসা তপ্ত বুলেট যে 13 জন যুব কংগ্রেস কর্মীর প্রাণ কেড়ে নিয়েছিল, সেই বন্দন দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ রায়, মোহাম্মদ খালেদ ও ইনু নামের শহীদ দলের সঙ্গে সেদিন রক্ত ঝরেছিল তরতাজা তরুণ অসীম দাসেরও। তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে কলকাতার ধর্মতলার যুব সমাবেশে পৌঁছে গিয়েছিলেন তিনিও। দুচোখে ছিল শোষণহীন এক সমাজের স্বপ্ন, হৃদয় ছিল পরিবর্তনের দুর্বার জেদ। 1993 সালের 21শে জুলাই মুখ্যমন্ত্রীর কুর্সিতে জ্যোতি বসু। সিপিআইএম পরিচালিত বাম সরকার তখন ভোটের নামে চালাতো একতরফা প্রহসন। সেই প্রহসনে স্থায়ী জবনিকা টানার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন সচিত্র পরিচয়পত্রের দাবিতে দুর্বার গণ আন্দোলন। জ্যোতি বসু সরকারের পুলিশ যে ব্রিটিশ পুলিশের চেয়েও ছিল ভয়ঙ্কর, সেদিন অবাক চোখে দেখেছিল সারা ভারতবর্ষ। গণমাধ্যমের সৌজন্যে সেই নারকীয়তা দেখেছিল সারা বিশ্ব। ট্রিগার হ্যাপি পুলিশের রাইফেল থেকে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে বুলেট ঝাঁঝরা করে দিয়েছিল ওই 13 জন যুব কংগ্রেস কর্মীর বুকের পাঁজর। কলকাতার রাজপথ ভেসে গিয়েছিল শহীদদের উষ্ণ রক্তে। রাত্রি 9টা নাগাদ সেই ভয়ঙ্কর দুঃসংবাদ এসে পৌঁছেছিল হুগলির চুঁচুড়া পুরসভার অন্তর্গত ব্যান্ডেল ঝাঁপ পুকুরের দাস পরিবারে। অসীম নেই, এ বাড়ির মেজ ছেলে অসীমের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুলিশ তাকে গুলি করে মেরে ফেলেছে। ময়না তদন্তের পর অসীমের কফিনবন্দি নিথর দেহ এসে পৌঁছেছিল বাড়িতে। সেই নারকীয় গণহত্যা লীলা এ রাজ্যে সুদৃঢ় করে তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলনের ভিত, গড়ে দিয়েছিল রাজ্যের ক্ষমতা পরিবর্তনের এক শক্তপোক্ত মাইল ফলক। সেই নারকীয় গণহত্যা লীলার পর কেটে গেছে দীর্ঘ তিনখানি দশক। অসীম দাসের অকাল মৃত্যুর কিছুদিন পর তার মা বাবাকে সান্ত্বনা দিতে দাস বাড়িতে এসেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসীমের দাদা দিলীপ দাস সেই ঘটনার স্মৃতিচারণ করেছেন। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই শহীদের পরিবারে আসতে পারেননি মমতা। আর নিজের আদরের ছেলেকে অকালে হারিয়ে এক সমুদ্র হাহাকার বুকে পুষে আজও নীরবে অশ্রুপাত করে চলেছেন অসীমের মা অঞ্জলি দেবী। না, কারো কাছে আজ আর কিছুই চাওয়ার নেই তার, নেই কারো বিরুদ্ধে কোনো অভিযোগ অনুযোগও। ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে বুকের মধ্যে চাপ বেঁধে থাকা নোনা কান্না তখন হঠাৎই বাঁধ ভাঙা স্রোত হয়ে ঝরে পড়েছে তার ঝাপসা হয়ে আসা ঘোলাটে দুটি চোখ থেকে। শহীদ দিবসে আমার পরিবার থেকে যাবে এবং আমার এলাকার জনগণও যাবে। আশা করি এই শহীদ দিবসটা শান্তিপূর্ণভাবে বজায় হয়, উচ্ছৃঙ্খল অশান্তি যেন কেউ না করতে পারে এবং মমতাদি প্রশাসন সেটা সঠিকভাবে ওনাকে সহযোগিতা করবে। ওনার সমর্থনে লোক হবে, ব্যাপক লোক হবে। আপনারা কি ডাক পান প্রত্যেক বছর? আমরা প্রত্যেক বছর আমাদের চিঠি আসে, ডাক পাই, আমরা যাই। ওনার বাড়ি কালীঘাট আগে যাই, ওখান থেকে গাড়ি করে আমাদের স্টেজে ধর্মতলে নিয়ে যায়। আচ্ছা, 30 বছর ধরে, 28-30 বছর ধরে। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার ভাই যদি বেঁচে থাকতো কত বছর বয়স হতো? বললাম তো 52, 53 এরকম। এবং কত সালে আপনারা কি গর্ববোধ করেন এইরকম একটা শহীদের পরিবারের? নিশ্চয়ই। আমার দিদির হাত শক্ত করেছে এবং উনি, আমার বাবা বলেছে আগামী দিনে তুমি, বাবা মারা গেছে 10 বছর হয়ে গেছে, গৌরাঙ্গ দাস লেট, এবং বলেছিল যে আপনি আরও দূর উঠবেন, আগামী দিন আপনি মুখ্যমন্ত্রী হবেন। ঠিক তাই হয়েছে। এই বাড়িতে এসেছিল, ওই ঘরে। কত সালে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল? 93 সালে এসেছিলেন আমাদের বাড়ি। আমার মায়ের জন্য। তারপরে কি মুখ্যমন্ত্রী হওয়ার পর এসেছেন একবার? মুখ্যমন্ত্রী হওয়ার পরে একবারও আসেনি, বিরোধী যখন ছিল এসেছিল। আমি নিজে হাতে ঢাপে জল কেটে দিয়েছিলাম, এই ঘরটায় রান্নাঘর ছিল। প্রশাসন সঙ্গে সঙ্গে এসছে, দেখে কিছু হয়েছে কিনা। সত্যি খুব ভালো লাগলো, বাবা খুব ভালোবাসতাম না। কত সালে আপনার ভাই মারা গেছে? 93 সালে 21শে জুলাই। একাই গেছিল ওখান থেকে? আমার ওই পার্টি, আমাদের এইখান থেকে যত তৃণমূলের সংগঠন গেছে, আমার সেজ ভাই শিবও গেছিল সঙ্গে। ক ভাই আপনারা? আমরা টোটাল 4 ভাই। এই ঘরে ভাইটা থাকতো, যারা খেয়াল করি এই ঘরে। এবং দোকান ছিল যে পানের ঘুমটি, 5 ঘন্টা আছে। তো উনি বলছে, দাদা আমার সঙ্গে শরীর খারাপ ছিল, মার্কেটিং করি, সবজির ব্যবসা করি, ওখানে বসে যাবেন, তুই যাচ্ছি আজকে তো পুলিশ দেওয়া হবে, বর্তমান ব্যাপারটা তুই খেপেছিস, আমি গন্ডগোলে ঢুকবো, আন্দোলনে আমি যাবো, গন্ডগোল থাকলে লুকিয়ে যাবো, এরকম বলছে। তারপর আবার যখন যাচ্ছি না,
ওখানে চলে আবার এসে বলে, দাদা আমার যদি আসতে দেরি হয় তুমি কাউকে দিয়ে দোকান করো, এইটাই আমার অন্তরে। আমি আবার মনে মনে ভাবছি কুলিগালা হলেও হবে, কি আছে, হাজার হাজার লোক যাবে, তাই আমার ভাইয়ের যে লাগবে কোনো মানে আছে, মনে মনে ভাবলাম। আর আকাশে 9টার সময় আমি খবর পেলাম, ওর সঙ্গে আরও 2টো পাড়ার ছেলে এসছে, আরও কি দিয়ে এসছে, বলে এরকম হয়েছে, হসপিটালে ভর্তি। তখন তো আপনাদের আকাশে পুরো বাজ পড়লো। হ্যাঁ, মা কালী মন করে বলছি, সেই স্মৃতি, সে পুরোনো 28 বছর আগেকার কথা। কি আন্দোলনে গেছিলেন আপনার ভাই? মমতাদির এই মহাকারণ অভিযানে আন্দোলন, কি নিয়ে? মহাকারণ ঘেরাও, বিভিন্ন কর্মসূচি নিয়ে উনি গেছেন, মানে দাবি দেওয়া, যে সিপিএম রাজত্ব ছিল সে সময়, বুঝতে পেরেছেন, সিপিএম পরিচালনা করছে, এখন যেমন তৃণমূল পরিচালনা করছে, ভাবতেও পারিনি তৃণমূল শট করে, খুব ভালো লাগলো, আনন্দ। বাবা বলেছিল যে দেখবে আগামী দিনে তুমি মুখ্যমন্ত্রী হবে, আমার আশীর্বাদ রইল। লোকাল বিধায়ক বা নেতা যারা আছে তারা খোঁজ নেয় আপনাদের? খোঁজ নেয় বলতে অসিত দা আসে, ভাইয়ের অফিসও আছে ওখানে, 16ই জুলাই ভাইয়ের জন্মদিন হলো অসীমের, সে সময় এসেছিল, আমি খবর পেয়েছি। ঠিক, কি নাম আপনার? এবং অসিত বাবু এসে দেখা করে, তপন আছেন, আগে তপন আসতো, দেখতাম বাড়িতেও আসতো তপন বাবু, তপন দাশগুপ্ত, হ্যাঁ উনি আসতেন। এখন দেখি অসিত বাবু দেখি আসা যায় বেশি করে। ঠিক আছে। সবাই রাখে, আমি তো রাখি সব সময়। আপনি তো ঠিক আছে, কিন্তু কোনো এই যে আগামীকাল যে শহীদ দিবস, অসীম দাসের জন্যও মালা পরানো হবে, সেখানে কোনো দিনও আজকে কিংবা কালকে কিংবা গতকাল কোনো নেতা এসছে একবারও? না, এখনো কেউ আসেনি। আজকে এখনো আসেনি। এখন আর আসে না কেউ, মনে করে। আমার তা কি করে বলবো বলেন? আপনার সেই সময় ছেলে কোথায়, মানে কি করতে গিয়েছিল? তা বড় ছেলে বলল যাবি না, এইটুক মনে আছে, মারপিট এই গুলিগালা হবে, বলল না দাদা যাব না, তুই কি খেপছিস আমি যাব। তারপরেই তো শুনি, রাত্রেবেলা শুনি এই ব্যাপার। আচ্ছা, আপনার এটা কোন ছেলে? মেজো ছেলে। হ্যাঁ, মেজো ছেলে অসীম। মা তখন কি তৃণমূল করতো না কংগ্রেস করতো? তখন সেই সময় কংগ্রেস করতো। তৃণমূল ছিল, কংগ্রেসেই ছিল। এখন কে এই কংগ্রেসের মধ্যেই বড় মেজো ছেলে, সেজো ছেলে, তারপর বড় ছেলে বলল যাইস না, গুলিগালা হবে। এই যে এতদিন বয়ে গেল, এতদিন চলে গেল, ঠিক আছে, মুখ্যমন্ত্রী একবারও এসছে? এসেছে ওই বাড়িতে, ওই সোজা যেটা গেট এরকম ওই বাড়িতে এসেছিল মুখ্যমন্ত্রী। আপনি ধরুন, যার জন্য একটা সময় ভোটার পরিচয়পত্র দাবিতে, অনুপ্রবেশ রুখতে ভোটার পরিচয়পত্র দাবিতে এই আন্দোলন হয়েছিল, কিন্তু সেই ভোটার পরিচয়পত্র সবারই হয়েছে, কিন্তু ভোট লুট হয়ে যাচ্ছে এই বাজারে। এখনো আন্দোলন করছে সিপিএম কিংবা কংগ্রেস কিংবা অন্য কেউ। সেক্ষেত্রে আপনার ছেলের যে অবদান, সেটা কোথায় গেল কি মনে হয়? অত খোঁজ কি করে না করে আমি না বেরোই না, তো জানি না, অত পাটি পুটি বুঝি না, আমি তো বেরোই না। ওই ছেলেরাই পাটি বুঝে, বড় মেজো সেজো ওরাই করে, ওরা বুঝি, আমি কিন্তু বাবা কিছু বুঝি। আপনি কি চাইছেন? কি চাবো, আর ছেলেই চলে গেছে, আর কিছু চাওয়ার নেই। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা
9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।